শেষ ওয়ানডের প্রথম প্রহরে বাংলাদেশের দুই ওপেনার যে ঝড় তুললেন তাতেই উড়ে গেল পুরো ওয়েস্ট ইন্ডিজ। টাইগাররা ম্যাচটাও জিতে নিল 179 রানে, সেই সাথে সিরিজটাও নিজেদের পক্ষে নিয়ে নিল বাংলাদেশ। স্বাগতিকরা প্রথমে ব্যাট করতে নেমে তুলেছিল 296 রান, জবাবে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে 117তেই। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। স্লিপে একটা ক্যাচ ফেললেন নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ এই ফিল্ডার মিস করায় বোলিং এন্ডে ঋষাদের আফসোস। ম্যাচ ততক্ষণে বাংলাদেশের পকেটে। টাইগার লেগের মুখে হাসি থাকলেও মনে একটু আফসোস হয়তো আছেই, কারণ ততক্ষণে এই সিরিজে ঋষাদ তুলে নিয়েছেন গুনে গুনে 1 ডজন উইকেট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে যেটা মাশরাফি বিন মুর্তজার সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। শান্তর মিস করা উইকেটটা পেলে সেই রেকর্ডেও শীর্ষে ওঠা যেত, সেটাও অবশ্য কাটার মাস্টার মুস্তাফিজের সাথে যৌথভাবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ থার্ড ওয়ানডেতে ঋষাদ উইকেট নিয়েছেন 3টা। আগের 2 ম্যাচের মতো ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও পিওর অলরাউন্ডারের মতো বোলিংয়ে ঠিকই দেখিয়েছেন মুন্সিয়ানা। তবে তার ওই পারফরমেন্স এদিন অনেকটাই ম্লান, কারণ ম্যাচের শুরুতেই সৌম্য সরকার আর সাইফ হাসান মিলে যে ঝড় তুলেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আর এই মৌকার জন্যই যেন মুখিয়েছিলেন 2 টাইগার ওপেনার। সৌম্য সাইফ মিলে 176 রানের ওপেনিং জোট গড়লেন, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যেটা দ্বিতীয় সর্বোচ্চ। ওপরে কেবল রইলেন তামিম ইকবাল খান আর লিটন কুমার দাস। ওপেনিং পার্টনারশিপ ভাঙে সাইফ হাসান রোস্টন চেইজের বলে ক্যাচ তুলে ফিরে গেলে 72 বল খেলে তার আগে 80 রান করেন সাইফ। সেঞ্চুরির প্রহর অবশ্য গুনছিলেন সৌম্য। ন্যাশনাল টিমে ইন আউটের ফাঁকে 2023 সালের পর যে 3 অঙ্কের ওই ম্যাজিক্যাল ফিগারটা ছুঁয়ে দেখা হয়নি, কিন্তু হলো না এবারও। আকিল হোসেনের স্লাইড আউটসাইড অফের বলটা উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন আগস্টের তালুতে, কিন্তু তাতে কি মিরপুরের এমন টার্নিং উইকেটে 106 স্ট্রাইক রেটে 91 রান হেলাফেলার বিষয় নয়। দু দলের মিলিয়ে পরের 18 উইকেট পড়েছে 237 রান তুলতে গিয়েই। তারা সবাই মিলে খেলেছে 330 বল, সবই ডার্ক উইকেটের কারিশমা। সাইফ সৌম্য ফিরে যাওয়ার পর কমে এলো রানের গতি। 2 ওপেনার যেন খেলছিলেন ভিন্ন কোনো জগতে। তাওহিদ হৃদয় 28 আর নাজমুল শান্তর ধীর স্থির 44 রানের ইনিংস কিছুতেই যেন কানেক্ট হচ্ছিল না ব্যাটে বলে। আগের 2 ম্যাচে ঝোড়ো ফিনিশিং টাচ দেয়া ঋষাদকে প্রমোশন দেয়া হলেও ফিরেছেন মোটে 3 রানে। প্রতিটা দিন হয়তো ব্যাটার ঋষাদের হবে না, তবে ফিনিশিং রোল একেবারে যে কেউ নেয়নি তা নয়। নুরুল হাসান সোহান একটা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 8 বলে 16 রান তুলে থেকে গেছেন অপরাজিত। ক্যাপ্টেন মিরাজ 17 বলে 17, টাইগারদের স্কোরবোর্ডে 8 উইকেটে 296। পাহাড় সমান রান, তবে ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের উইকেটে আগের 2 ম্যাচের মতোই শেকি। 2 ওপেনারের 28 বলে 16 রান ফাইটের কিছুটা হলেও আভাস দিচ্ছিল বটে, তবে সেটা আর এগোতে দেননি নাসুম আহমেদ। আথনজেকে 15 রানে ফিরিয়েছেন। যে ক্যাপ্টেন সেই হোপ ছিলেন আগের ম্যাচের জয়ের নায়ক, তাকে এবারে 4 রানেই ফিরিয়ে দিলেন তানভীর ইসলাম। দলের হয়ে সর্বোচ্চ রানই ছিল আকিল হোসেনের ব্যাটে, শেষ বেলায় 15 বলে 27। একপাশে 43 বল খেলে দাঁত কামড়ে পড়েছিলেন কেসি কার্টি, তবে ওই তানভীরই তাকে ফিরিয়েছেন 15তে। নাসুমের সাথে 3টা করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ঋষাদ। ওদের সুবাদেই টাইগাররা পেয়েছে 179 রানের বিশাল জয়, সাথে সিরিজটাও বাংলাদেশের। চট্টগ্রামে টি-20 সিরিজেও কি এই স্পিনাররা সব ছাপিয়ে বাংলাদেশের নায়ক হয়ে উঠবেন, সেটা তো সময় বলে দেবে। খালিদ জামিল, 71। একটু চাপেই পড়েছিলেন কিন্তু আত্মবিশ্বাস রেখেছেন। খারাপ সময়ে 2 সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে পাশে পেয়েছেন মিরাজ। একটু সাপোর্ট পেলে দলকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চান। কঠিন সময়ে মিরাজ মিস করেছেন রিয়াদ মুশফিককে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আলটিমেটলি মিরাজের জন্য কিন্তু অনেক স্পেশাল একটা দিন, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন। মিরাজ একটু কি চাপে ছিলেন কিনা কোনো কারণে? দেখেন, লাস্ট যে 2টা সিরিজ খেলেছি আমরা কিন্তু জিততে পারিনি, এবং আফগানিস্তানের সাথে 3টা ম্যাচই হেরেছি, এবং অবভিয়াসলি সবাই একটু প্রেশারে ছিল। আপনার জন্য তো কাজটা আরও বেশি কঠিন ছিল, যে কারণ মানে ঠিক এই সময়টা যদি দেখেন, এরকম আবুধাবিতে আমরা 50 ওভার খেলতে পারছিলাম না, আবার ঠিক এই সময়টায় এসে এই জায়গাটায় আবার হেরেও গেলাম একটা ক্লোজ ম্যাচ। সব কিছু মিলে তো আসলে ব্যাপারটা কঠিন ছিল আপনার জন্য। মানে কিভাবে আসলে বুস্ট আপ করছিলেন পুরো টিমকে? সবার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি, এবং প্লেয়াররা সবাই এগ্রি করেছে যে আমরা কিভাবে খেলবো, এবং ব্যাটসম্যানদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে
আমরা ব্যাটসম্যানরা যারা আছে সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে কার রোলটা কিভাবে করতে হবে। কেমন লাগছিল তখন এই যে গ্যালারি থেকে দর্শকরা অনেক কথা বলছে, আবার মিডিয়ায় অনেক কথা আসছিল, সাপোর্টটা আসলে কিভাবে পাচ্ছিলেন? তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না, তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি এবং আমরা যদি ভালো করি তারা অনেক খুশি হয়। দর্শকরা হয়তো অনেক কথা বলেছে বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি। আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন, উনি ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন, উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। চাপে থাকলে কি করতে হয় সেটা কি বলেছেন? না, অনেক আমাকে হেল্প করেছেন সত্যি কথা বলতে, এবং উনি আমাকে সাপোর্ট করেছে, মেন্টালি অনেক সাপোর্ট করেছে। যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত, হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত, অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত। সো এখন কিন্তু আমার জন্য একটু অবশ্যই অনেক টাফ সময়, বাট আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য ধরতে হবে এবং অবভিয়াসলি আমি মানুষ, আমি ভুল করব, বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি, এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে, একটু সময় দেয়, আমরাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। মিরাজ সময় চেয়েছেন, বড় ভাইদের সঙ্গে অর্থাৎ মাশরাফির সঙ্গে, তামিমের সঙ্গে আলাপ করছেন, আলটিমেটলি এই খারাপ সময়টা থেকে উত্তরানোর জন্য অ্যাজ এ ক্যাপ্টেন যা যা করা দরকার তিনি তার জায়গা থেকে করছেন। নিশ্চয়ই সময় পেলে মেহেদী হাসান মিরাজ ঠিক এই সিরিজটায় যেভাবে কামব্যাক করেছেন এরকমভাবে কামব্যাক করবেন ঠিক বাংলাদেশের যে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে। নিশ্চয়ই বাংলাদেশ সরাসরি অবশ্যই 2027 বিশ্বকাপ খেলবে এবং ওই বিশ্বকাপটা নিঃসন্দেহে ভালো কিছু করতে পারবে এই দলটা নিয়ে, সেই কথাটাই বা সেই প্রত্যাশার কথাটাই কিন্তু আসলে বলে গেছেন মেহেদী হাসান মিরাজ। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। সময় বদলেছে, বাংলাদেশের ওপেনিং জুটির পারফরমেন্সেও বদল এসেছে। মিরপুরের মরা পিচে প্রাণ ফিরিয়েছেন সাইফ সৌম্য, একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে ভাঙলেন ওপেনিং জুটির রেকর্ড। শতকের হালি পূরণ করতে গিয়ে ব্যর্থ হলেও নিজের ক্লাস শো করেছেন সৌম্য সরকার। সাইফের ব্যাটিংও ছিল চোখে লেগে থাকার মতো। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। পুরনো চাল ভাতে বাড়ে কথাটা যেন আরও একবার প্রমাণ করলেন সৌম্য সরকার। তারুণ্যের হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ, সেই লাইনটারও যেন প্রাণ দিলেন সাইফ হাসান। ওপেনিং জুটিতে রেকর্ড গড়লেন এই দুই টাইগার। ওয়ানডেতে 45 ম্যাচ পর ওপেনিং জুটি দেখালো 100 রান পেরোনোর কীর্তি। একদিকে সৌম্য সরকার, অন্যদিকে সাইফ হাসানের হ্যামারিংয়ে লজ্জার রেকর্ড ভাঙার পথে হাঁটছিল ওরা। 37 ম্যাচ পর কোনো ওপেনার ওয়ানডেতে শতক করার খুব কাছেই দাঁড়িয়েছিলেন, কিন্তু বিধিবাম বড় শট খেলতে গিয়ে সাইফের ফেরার পর সৌম্য হাঁটলেন একই পথে। 2 শতক মিসের ইনিংসে প্রাপ্তির আছে অনেক কিছু, যেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমালোচনার পশ্চা বসে তারাই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পিটিয়ে ছাতো করেছেন। গেল 14 ইনিংসে ওপেনিং জুটির কোনো 50 ছিল না। লজ্জার সেই রেকর্ড ভেঙে সাইফ সৌম্য করলেন 176 রান, আর তাতেই মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেনের 170 রানের ওপেনিং জুটিকে পেছনে ফেলে ওরা এখন রান তোলায় দ্বিতীয় জুটি। 91 রানের আউট হওয়ার সৌম্যর জন্য শতক পাওয়াটা একটু বেশি জরুরি ছিল। সবশেষ 100-এর দেখা পেয়েছিলেন প্রায় 2 বছর আগে। 22 মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রানের ইনিংসের পর 3 অঙ্কের ঘর ছুঁয়ে দেখা হয়নি। 7-4 আর ছক্কার হালি পুড়িয়ে সরকার হাঁটছিলেন মিরপুরে তার দ্বিতীয় শতকের দিকে, কিন্তু হলো না। টি-20তে ঝলক দেখানো সাইফ ওয়ানডেতে যেন হারিয়ে খুঁজছিলেন নিজেকে। তৃতীয় ওয়ানডেটা মনে রাখার মতো করেই শেষ করলেন। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেই এই ব্যাটার করেছেন 60 রান। সিঙ্গেলস ডাবলস খেলে স্ট্রাইক রোটেটের কাজটাও ঠিকঠাক করেছেন। আউট হয়েছেন 72 বলে 80 রানে। সাইফের এমন কমপ্লিট ব্যাটিং আশা দেখায় টি-20-এর মতো ওয়ানডেতেও শাইন করতে পারবেন। 2 টাইগার ওপেনার মিলে হয়তো আরেকটি কাজও করেছেন এদিন। কদিন ধরেই তীব্র সমালোচনায় বিদ্ধ হওয়া মিরপুরের কালো মাটির উইকেটকে সম্ভবত বাঁচিয়েও দিয়েছেন ডিমেরিট পয়েন্ট অর্জনের থেকে। তারা দেখিয়েছেন এখানে রান করা যায় এবং সেটা 100+ স্ট্রাইক রেটেই। আবু নাইম, 71। মিরপুরের কালো উইকেট নিয়ে সমালোচনার দিন সহসাই হচ্ছে না শেষ। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠেও কালো উইকেট নিয়ে শোনা গেছে হতাশা। তবে আগামীতে সারা দেশে যেসব নতুন উইকেট প্রস্তুত করা হবে সেগুলো হবে আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়েই। তৃতীয় ওয়ানডের দিন উইকেট নিয়ে এমনই আশার কথা আমিনুল ইসলাম বুলবুল। গত দুটো ম্যাচে বা স্পেশালি গত ম্যাচে কনফিডেন্সের যে অভাবটা ছিল, একটা দল হারার পরে যে বাউন্স ব্যাক করতে পারে এত সুন্দরভাবে, তার একটা উদ্দেশ্য প্রমাণ আজকের এই বাংলাদেশ টিম। ক্রেডিটটা দেবো পুরো গ্রাউন্ডস
টিমে যারা কাজ করে, যারা রাত দিন ওদের মধ্যে কাজ করে, আপনারা হয়তো জানেন না কী পরিমাণ পরিশ্রম করে তারা। তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই, তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায়। অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো 100% করতে পারে না, বাট তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে পুরো কৃতজ্ঞতা দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হয়েছে, এবারে টি-20 সিরিজ জেতার পালা। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ উপলক্ষে 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চমকহীন স্কোয়াডে ফিরেছেন নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। সাধারণত বড় কোনো টুর্নামেন্টে ব্যর্থতার পর নতুন কোনো সিরিজের স্কোয়াড ঘোষণা করা হলে সেখানে থাকে একাধিক পরিবর্তন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে নাই সেই বালাই। এশিয়া কাপে ব্যর্থতার পরও তেমন কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের টি-20 স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য চমক ছাড়াই স্কোয়াড দিয়েছে নির্বাচক প্যানেল। ইনজুরি থেকে ফিরছেন লিটন দাস। উইন্ডিজের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকবেন নিয়মিত ক্যাপ্টেন। লিটনের সাথে বাংলাদেশের টপ অর্ডারে যথারীতি থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান। দুর্দান্ত ফর্মে থাকা সাইফের একাদশে অটো চয়েসই হওয়ার কথা। সেক্ষেত্রে তামিম ইমনের যে কোনো একজনের জায়গা হারাতে হতে পারে সাইফের কাছে। মিডল অর্ডারে টাইগারদের সবচেয়ে বড় ভরসা তাওহিদ হৃদয়ই থাকছেন। হৃদয়ের পর পাওয়ার হিটারদের লিস্টটা বেশ বড়। স্কোয়াডে আছেন জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি আর নুরুল হাসান সোহান। অবশ্য টি-20তে অভূতপূর্ব বাজে সময় কাটানো জাকের ওয়ানডে একাদশে জায়গা হারানোর পরও কিসের বিবেচনায় টি-20তে টিকে গেছেন সে প্রশ্ন আসতে পারে দর্শক মনে। ওয়ানডেতে স্পিনিং উইকেটে স্পিনারদের জয় জয়কার হলেও টি-20তে থাকার কথা স্পোর্টিং উইকেট। তাই স্কোয়াডে 3 জনের বেশি স্পিনারের জায়গা হয়নি। শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ আর রিশাদ হোসেন জায়গা পেয়েছেন 15 জনে। দলের ফরমেশন বুঝে 3 জনের যে কোনো 2 জন থাকার কথা একাদশে। ওয়ানডেতে দর্শকের ভূমিকায় থাকা পেসারদের বড় দায়িত্ব পালন করতে হবে টি-20তে। এই ডিপার্টমেন্টে তাই কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি নির্বাচক প্যানেল। মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব আর শরীফুল ইসলামকে নিয়ে বানানো হয়েছে টাইগারদের পেস ব্যাটারি। এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 স্কোয়াডের একমাত্র সদস্য হিসেবে উইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। যদিও বৃহস্পতিবারই দলের সাথে চট্টগ্রামে গেছেন সাইফুদ্দিন। সেক্ষেত্রে তৃতীয় টি-20তে অথবা কেউ ইনজুরিতে পড়লে ডাক পড়তে পারে পেস বোলিং অলরাউন্ডারের। বাংলাদেশ উইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 27 অক্টোবর। ওই দিন সন্ধ্যা 6টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। ফয়সাল হাবিব, 71। এশিয়ান কাপের আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে থাইল্যান্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। টেকনিক্যাল প্রস্তুতির পাশাপাশি থাইল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার কাজ করেছেন পিটার বাটলারের শিষ্যরা। শুক্রবার বিকেল 4টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আফিদা সাগরিকারা। সবশেষ ম্যাচগুলো থেকে খুঁজে বের করা হচ্ছে নিজেদের দুর্বল জায়গা। সেসব নিয়ে কাজ করার পাশাপাশি প্রতিপক্ষ থাইল্যান্ডের শক্তিমত্তা দুর্বলতা বিবেচনায় নিয়ে সেভাবেই ফুটবলারদের তৈরি করার প্রত্যাশা কোচিং স্টাফদের। আজকে দ্বিতীয় দিনের মতো আমরা থাইল্যান্ডে আমাদের সেশন শেষ করলাম। বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমাদের উইক পয়েন্টগুলো এবং অপোনেন্টের স্ট্রং সাইডগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার এবং তারা ভালো করছে। আমরাও কোচিং স্টাফ যারা আছি আমরাও চেষ্টা করছি মেয়েদেরকে সাহায্য করার জন্য, তাদের টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার আমরা দিচ্ছি। কৃষিক্ষেত্রে বৈপ্লবিক অবদান রাখায় ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের প্রকাশিত 2025 টপ এগ্রি ফুড পায়োনিয়ার্স তালিকায় জায়গা পেলেন বাফুফে সভাপতি তাবিতা আওয়ালের বাবা আব্দুল আওয়াল মিন্টু। নিজেদের 39তম প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা দিয়েছে সংস্থাটি, যেখানে 27টি দেশের কৃষি উদ্ভাবকরা বিশ্ব খাদ্য নিরাপত্তায় অবদান রাখার জন্য সম্মানিত হচ্ছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ মাল্টিমুড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়াল বিশেষ স্বীকৃতি পেয়েছেন। 1995 সালে তিনি প্রতিষ্ঠা করেন লালতির সিড লিমিটেড, যা বর্তমানে দেশের মোট বীজ চাহিদার প্রায় 30% সরবরাহ করে। দরিদ্র কৃষকদের উন্নয়নে তিনি ধান
ভিত্তিক কৃষিতে সবজি চাষের প্রসার ঘটান। 2011 সালে প্রতিষ্ঠা করেন লালতির লাইভস্টক ডেভেলপমেন্ট লিমিটেড। উন্নত জাতের গবাদি পশু উন্নয়নে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। আব্দুল্লাহ আওয়ালের নেতৃত্বে কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। বহু বছর দেশে মিলছে না গ্র্যান্ড মাস্টার, এবার সেই আক্ষেপ ঘোচাতে চান মনন রেজা নীর। ভারতে দাবা বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বিএনপির পাশে থাকার সাহস জুগিয়েছে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের। প্রতিভাবান এই দাবার জন্য ভবিষ্যতে সব দরজা খোলা বলছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। হাসান সজীবের রিপোর্ট। মানুষের সাহায্য নিয়ে আমি পারছি নীরকে বাহিরে মুভ করাইতে, কিন্তু আজকে আমার প্রশ্ন, কেন আমার বারবার মানুষের দ্বারে দ্বারে যেতে হয়? ফেডারেশন কেন আমাকে স্পন্সর জোগাড় করে দেয় না? কেন আমার এত এত মানে প্রতিকূলতার মধ্যে যেতে হয়? আমার আজকে আপনার সবার কাছে প্রশ্ন। আর কতদিন আমি কিভাবে নীরকে, এই যে একটু পরে কিছুদিন পরে আমি আর নীরকে মানে আগাতে পারবো না, কারণ নীরের এজ হয়েছে, তখন আমি চিন্তা করবো যে আমার তো কোনো আর্ন নেই। আজকে বাংলাদেশ নেভিতে আছে বলে, কন্ট্রাক্ট প্লেয়ার আছে বলে একটা মান্থলি খরচ পাই, সেটা আমি দিয়ে চলতে থাকি, কিন্তু আর কতদিন? আক্ষেপ হতাশায় কথাগুলো বলছিলেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীরের মা মোমন রেজা। তিলে তিলে ছেলেকে আগলে রেখে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। কিছু ক্ষেত্রে ফেডারেশন এগিয়ে এলেও বিভিন্ন টুর্নামেন্টে খরচের বড় অংশ জোগাতে হয় মাকেই। তাতে শঙ্কা জেগেছে জ্বলে ওঠার আগেই নিভে যেতে পারে নীরের আলো। বিষয়টি নজরে আসতেই নীরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বার্তাবাহক হিসেবে আছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমরা আশা করি যে মনন যে বিশ্বকাপ দাবা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করবে এবং ওর সাফল্যর মাধ্যমে আমরা ওর যে বয়স আমি যা দেখছি, এবং আমরা আশা করি যে আমরা আরেকজন গ্র্যান্ড মাস্টারকে খুব শীঘ্রই পেতে যাচ্ছি। ভারতের গোয়ায় 30 অক্টোবর থেকে শুরু হওয়া দাবা বিশ্বকাপে অংশ নিচ্ছেন নীর। তবে লক্ষ্যটা এখানেই আটকে থাকছে না। সবার সহযোগিতা পেলে আগামী 2 বছরের মধ্যে দেশ পেতে পারে আরেকজন গ্র্যান্ড মাস্টার। বিশ্বাস নীরের মা মোমন রেজার। একটা পর্যায়ে এসে নীর থেমে গেছে। আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আজকে বাংলাদেশে কেন জিএম হয় না, একটা পর্যায়ে এসে থেমে যায়। কারণ তাদের ট্রেনিং নাই। আমরা আপার লেভেলে ট্রেনিং দিতে পারি না। আমি যদি নীরকে এখন 2 মাস ইন্ডিয়া ট্রেনিং দেওয়াতে পারি ম্যাট্রিকের পরে, আমি নীর 1 বছরের মধ্যে জিএম হয়ে যাবে, যদি 2 মাস বড় কোনো জিএম দিয়ে আমি ট্রেনিং দেওয়াতে পারি। কিন্তু আমার সেই সামর্থ্য নাই, ওরা হিউজ পরিমাণে টাকা নেয়। নীরের কোনো স্পন্সর প্রয়োজন হবে না, ফেডারেশন থেকে যেটা করবে। আর নীরের পাশে আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। খেলতে যাওয়া হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে কেটে গেছে শঙ্কা। মাথার খেলা দাবার লড়াইয়ে নামার আগে নীরের মাথা থেকে নেমেছে সব চাপ। এবারে বাংলাদেশকে বড় কিছু এনে দেওয়ার পালা। আসলে আমি কখনো একা ছিলাম না, আমার মা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে, যেমন আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে। অবশ্যই আমার আশা আছে, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই বিএনপিকে ধন্যবাদ তারেক রহমান স্যারকে এই সময় আমাকে হেল্প করার জন্য। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।